হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদেরকে ঘটনা শুরুর আগে কিছু কথা আমি খুব ভালো করে বুঝিয়ে দিতে চাই। আমার পরিবারের প্রত্যেকটা জাতক জাতিকার যাতে ভালো হয়, তাদের যেন কোনো রকম আর্থিক আর্থিক কষ্ট, কোনো আর্থিক সংকটের মুখে না পড়তে হয়, তার জন্য কিছু কথা বলে আজকের ঘটনায় যাব। ঘটনাটা স্পেশালি আমি আমার ইউটিউব পরিবারের জন্য জানাচ্ছি। প্রথমেই আমি বলবো 2026 প্রত্যেক জাতক জাতিকাকে যেরকম অর্থ প্রদান করবে, ঠিক সেরকমভাবেই কিন্তু প্রচুর জাতক জাতিকার উপরে কুপ্রভাবও পড়বে। প্রচুর ক্যান্সার রোগে আক্রান্ত হবে মানুষ হঠাৎ হঠাৎ করে। প্রচুর মানুষের বিবাহিত জীবন ভেঙে যাবে, মানে ডিভোর্সের পথে চলে যাবে। এই 2026 যেরকম প্রত্যেকটা জাতক জাতিকাকে প্রচুর 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 অর্থ দেবে, সেরকম কিন্তু প্রচুর 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 জাতক জাতিকাকে কিন্তু কাঁদাবে। মানুষ হয়তো ভাবছে যে রবির গ্রহ, রাজার গ্রহ, শুধু টাকা টাকা। হ্যাঁ, একদম ঠিক, শুধু টাকাই টাকা। কিন্তু তার মধ্যেও ওই টাকা, যেরকম বলে না, একটা জিনিসের ভালো দিক থাকবে, খারাপ দিক থাকবে না, এটা তো কখনো হতে পারে না। হতে পারে কি? কখনোই পারে না। যদি একটা গুড সাইড থাকে তো তার ব্যাড সাইড থাকবেই। ঠিক আছে? যেটা বলে, যেটা বলা যায় সাইড এফেক্ট, ঠিক 2026-এও কিন্তু সেম। প্রত্যেক জাতক জাতিকাকে বলবো, যারা আজকে আমার ঘটনাটা তোমরা শুনছো পার থেকে বসে, 2026-এ চেষ্টা করবে একদম সকাল সকাল ঘুম থেকে ওঠার। নয় সূর্য ওঠার সাথে সাথে ওঠো, নয় সূর্য ওঠার আগে ওঠো। খুব ভোর ভোরে যদি উঠতে পারো তাহলে পারে, কিন্তু যেহেতু সূর্যের বছর, তো সূর্য তোমাদেরকে গিফট হিসাবে প্রত্যেক দিন এক একটা করে লাকি চাম, প্রত্যেক দিন এক একটা করে তোমাদের উইশ পাঠাবে, যেটা তোমরা অনেক 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 হ্যাপি থাকবে। তোমাদের দিন, তোমাদের জীবন, তোমাদের পার্টনারের সাথে, মা বাবার সাথে, সবার সাথে খুব ভালো কাটবে। আর একটা কথা বলে দিই, তোমরা 2026-এ বিশেষ করে প্রত্যেকটা জাতক জাতিকাকে বলছি, কালো, যেটা ধরো কোনো জায়গায় তোমরা অনেকে আছো চাকরি করো, যেটা কালো পোশাক পরতে হবে, সেটা কিন্তু তোমাদের বাধ্যতামূলক, কিছু করার নেই। কালো পরছো, কিন্তু স্ব ইচ্ছায় কালো, নীল, কালো, নীল আর লাল, এগুলো কিন্তু একটু বাদ দিয়ে পড়বে। এই তিনটে কালার যদি তোমরা খুব পছন্দ করো, পার্সোনালি হয়তো কোথাও যাচ্ছ, তোমার পছন্দ, তুমি পড়ছো, তাহলে কিন্তু তোমার গ্রহ নক্ষত্রর উপর 2026 কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কথায় আছে না যে এক একটা গ্রহ আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা কিন্তু চলতে পারবো না যদি আমাদের এক একটা গ্রহ ঠিক না থাকে। আমাদের গ্রহ নক্ষত্র যদি শরীরের ঠিক থাকে, তাহলে পারেই কিন্তু আমরা সকালবেলা বেড থেকে উঠে হাঁটাচলা করতে পারবো। আর একটা কথা বলবো, খুব 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 ভালো করে শোনো। 2026-এ, এটা 26-27 বলে না, এটা প্রত্যেক দিন করা দরকার মানুষের। যদিও এই 2026 আমাদের তৈরি হতে হবে অনেকভাবে, কারণ 2026 যেরকম আগেও বললাম অর্থ দেবে, সেরকম কিন্তু মানুষকে খুব কাঁদাবে, খুব কষ্টও দেখাবে। সেখানে দাঁড়িয়ে আমি তোমাদের প্রিটেক্ট করছি, এটা তোমরা একটুখানি লাইনগুলো ভালো করে মনে রাখবে। ওং আদিত্যায় নমঃ, ওং আদিত্যায় নমঃ, ওং সূর্য দেবায় নমঃ। এই কথাগুলো যখন সকালবেলা আর্লি মর্নিং উঠবে, ঠাকুরকে প্রণাম করবে, ঘরের কাজ করবে, নিজেদের শরীর চর্চা করলে করে, যখন স্নান করবে, সূর্যদেবের দিকে একটু হলেও, যদি জল অর্পণ নাও করতে পারো, কিন্তু বাইরে কাঁচা বস্ত্র পরে সূর্যদেবকে এমনি প্রণাম করো। এমনি প্রণাম করে বলো, ওং আদিত্যায় নমঃ, ওং আদিত্যায় নমঃ, ওং আদিত্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ। এই জিনিসগুলো প্রত্যেকটা জাতক জাতিকা যদি করতে পারো, সূর্যদেব খুব ভালো ফল তোমাদের দেবে। এটা শুধু আমি মনে করি, তোমরা আমার পরিবার, আমি তোমাদের ভালো চাই। আমি চাই যে তোমরা মানে কষ্ট
সেরকমভাবে তো কষ্ট তো আসবেই, তবুও যতটা এড়িয়ে চলা যায় আমরা নিজেরা নিজেদের মতো করে ভালো থাকতে তো পারি। তার জন্য তোমাদেরকে আমি এতগুলো কথা বললাম। এই কথাগুলো একটু মেনে চলো, তারপর তো আমাদের অনেক টিপস আসবে, যেগুলো করলে আমাদের রাহু মজবুত হবে, যেগুলো করলে বৃহস্পতি ভালো হবে, যেগুলো করলে অর্থ আসবে, যেগুলো করলে বড়দের সাথে সুসম্পর্ক হবে। নানা রকম জিনিস নিয়ে টিপস আমি দিতে থাকবো, টিপসগুলো করতে থাকবে, কারণ এরকম টাকা পয়সার কোনো বড় ব্যাপার থাকে না যে টিপসগুলো অ্যাপ্লাই করতে গেলে হাজার হাজার শয় শয় টাকা তোমাদের ব্যয় করে করতে হবে, এরকম কিছুই না। ঘরে থাকা জিনিস কিছু 10 টাকা 5 টাকা 50 টাকার মধ্যেই তোমাদের টিপস কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? কিন্তু টিপসগুলো করলে জীবনে তোমরা অনেক বড় অ্যাচিভ করতে পারবে, একটা গোল লাইফের, সেগুলো অ্যাচিভ করতে পারবে যদি টিপসগুলো তোমরা করতে থাকো। তো চলো এবার আমরা সোজা যাব ঘটনায়। আজকে তোমাদের আর একটা কথা বলবো, যেহেতু আমি অ্যাস্ট্রোলজিক্যাল অনেক তোমাদের টিপস দিই, তার জন্য তোমরা একটা কাজ করতে পারো। দেখবে বাবা আর আহ, সন্তান বাবা সন্তানের মধ্যে যাদের একদমই সদ্ভাব নেই, একদম ভালো কোনো সম্পর্ক নেই, তারা একটা কাজ করবে। তারা শনিবার দিন, মঙ্গলবার দিন, বৃহস্পতিবার দিন, এই দিনগুলোয় তোমরা মানে যে রাস্তার যে ডগগুলো থাকে, স্ট্রিট ডগ, ওদেরকে আটার রুটি তোমরা অবশ্যই কিন্তু খাওয়াবে রাতের বেলা। দেখবে এতে কিন্তু পরিবারে একটা বন্ডিং হয়, বাবা ছেলে বাবা মেয়ের সাথে একটা মানে বন্ডিং, ভালোবাসার একটা টান, দুজনে উভয়ের জন্য কিন্তু হয়, এই জিনিসটা করবে। সাথে কিন্তু শনির সাড়ে সতিও কাটে। শনিবার দিন যদি কোনো কালো কুকুরকে যদি হাতে বানিয়ে আটার রুটি খাওয়াতে পারো, রুটিটা কিন্তু আটারই হতে হবে, ময়দার না। আচ্ছা, আরও একটা কথা বলে দিই, যদি তোমরা ভাবো যে তোমাদের গ্রহ খুব ডাউন হয়ে যাচ্ছে, তোমরা বুঝতে পারছো দিনের পর দিন তোমাদের মানে কোনো জায়গায় একটা কথা হচ্ছে কাজের, যে এখানে তোমাদের কাজটা 100% হবেই, কিন্তু সেই কাজটা হলো না। এরকম অনেক কিছু, হয়তো একটা মেয়ের বারবার করে সম্বন্ধ আসছে, এসে সম্বন্ধটা ভেঙে যাচ্ছে, হলো না, ঠিক আছে? অনেক সময় কোনো ছেলে হয়তো ইন্টারভিউ দিচ্ছে, এই অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছে, এই ইন্টারভিউটাও সিলেক্ট হয়ে যাবে, কিন্তু হলো না। মানে তুমি যেখানে যাচ্ছ হতাশা, কি করবে আমি বলে দিচ্ছি। শনিবার দিনকে আটার 3খানা প্রদীপ বানাবে, আটা দিয়ে 3খানা প্রদীপ বানিয়ে শনিদেবের মন্দিরে, যেখানে শনিদেব একা আছে, অনেক জায়গায় কিন্তু মায়ের সাথেও থাকে, তারা মা কালী মায়ের সাথে হবে না, যেখানে শনি মহারাজ একা আছে, ওখানে গিয়ে সরিষার তেল দিয়ে আটার যে প্রদীপ আছে সেই প্রদীপ ধরাও, উপরে কালো তিল অল্প সামান্য 4-5টা দিয়ে 3টে পর পর ধরিয়ে মনের কামনা, যে কাজ হচ্ছে না সেগুলো ঠাকুরের সামনে বলে ওখান থেকে বেরিয়ে চলে আসো। দেখো 3টে শনিবার করো, পরপর 3টে শনিবার, না হওয়া কাজ সম্পূর্ণ হবেই। তো দর্শক বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে আমি যেই কথাগুলো আজকে বললাম খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেককে কথাগুলো খুব ভালো করে শোনো, আর ঘটনাটা আজকে বিশেষ করে সেভ করে রাখো, কারণ 2026-এ কি করবে না যদি প্রয়োজন মনে হয়, তাহলে পারে তোমরা কিন্তু রিপিট করে শুনে নিতে পারো, তোমাদের ভালোর জন্যই তোমাদেরকে বলে এবার আমরা ঘটনায় যাব। আমি তোমাদের বলেছিলাম যে টিপস তো আমি দিচ্ছি, সাথে সাথে আমি তোমাদের জন্য একটা লং ভিডিও করব, যার মধ্যে আমি তোমাদের বলে দেবো, কারণ অনেকেই আছে যারা শর্টস ভিডিওগুলো ফলো করো, লং ভিডিও দেখো না, অনেকে আছে লং ভিডিও ফলো করো, শর্ট ভিডিও তোমরা দেখো না, তার জন্য তোমাদেরকে সতর্ক করে দিলাম যে দেখো আর নাই দেখো, আলটিমেট তোমরা আমার পরিবার, আমি চাই না আমার পরিবারের কেউ হারাক বা পরিবারের কারোর জীবনে কোনো কষ্ট নেবে আসুক, তো তার জন্য তোমাদেরকে সতর্ক করে দিলাম। এবার কিরমভাবে কি করবে সেটা তোমাদের ব্যাপার। তো চলো এবার আমরা ঘটনায় যাই। আজকে যে ঘটনাটা আমরা শুনবো, ঘটনাটা ভয় তো আমি বলবোই, সাথে কিছু শেখারও বিষয় আছে, কারণ আমরা আজকে একটি ঘটনা শোনা কথায় দিয়েছি, যারা এখনো দেখোনি তোমরা শোনা কথায় ঘটনাটা শুনবে। সল্লেকেরই আমাদের কলকাতার ঘটনা, আর এই শীত
ঢুকছে কলকাতায় এরকম সময় ঘটনাটা ঘটে। আর এখন যে ঘটনাটা আমি তোমাদের সাথে রেকর্ড করছি, শোনাচ্ছি, এই ঘটনাটা পুরুলিয়ার একটি ঘটনা। আর পুরুলিয়া যাব করছি কয়দিন যাবৎ, প্রচণ্ড ভিডিও দেখছি। পুরুলিয়ায় যাব, কোন রিসোর্টে থাকবো, কোন জায়গায় থাকবো, দেখি হঠাৎ করে একদিন বেরিয়ে তো যাব। কারণ তোমাদের দিদিভাই ঘুরতে খুব ভালোবাসে, তোমরা জানো জীবনটা এইটুকুনি, অত ভাবনা চিন্তা করে কিছু লাভ নেই। তো তোমাদের যদি কোনো পুরুলিয়ার বিষয় কিছু যদি তোমাদের আমাকে জানানোর থাকে, তো অবশ্যই কমেন্টে কমেন্ট করো, তোমাদের মতামত নিয়ে আমি যাব। তো এবার আমি পুরুলিয়ার ঘটনায় আসছি। আমাদের চুঁচুড়া থেকে একটা পরিবার পুরুলিয়ায় ঘুরতে গিয়েছিল। বলছে, দিদিভাই আমরা পুরুলিয়ায় এর আগে কোনোদিন যাইনি, মানে আমারই মতো অবস্থা। তো সব জায়গায় ঘুরেছে মোটামুটি একের অধিকবার, কিন্তু পুরুলিয়া এত সুন্দর একটা পিসফুল প্লেস, বাট ওখানে যাওয়া হয়নি। এত নিস্তব্ধতা, ঠান্ডা, মানে বলে যে পুরুলিয়ায় যদি কেউ একবার যায়, সে জীবনে মনে হয় ওই বারবার দীঘা, বারবার পুরী, হ্যাঁ ওগুলোও হয়তো অনেকের প্রিয় হতে পারে, কিন্তু পুরুলিয়া এমন একটা জায়গা যেতে ইচ্ছা করবে বারবার, টানবে বারবার। চারিপাশে স্নিগ্ধ জলের স্রোত, আস্তে আস্তে একটা ঠান্ডা হাওয়া, হ্যাঁ। আর শীতের সময় আদর্শ পুরুলিয়া। তো তারাও চুঁচুড়া থেকে প্রথম পুরুলিয়ায় এই ঠান্ডার সময় ঘুরতে যায়। বেশি দিন না, প্রায় তারা গেছিল 2021-এর ঘটনা, আর এখন তো 25, 4 বছর আগেকারের ঘটনা। বলছে, দিদিভাই আমরা ট্রেনে করে যাই, আমরা প্রায় 7 জন গেছিলাম আমাদের পরিবারে। তো ট্রেনে করে আমরা যাই পুরুলিয়া। আমরা যখন ওখানে নামি, একটা আমরা গাড়ি বুক করি। তো আমরা নিজেরা ট্রেনে যখন যাচ্ছি, বসে বসে ভেবেই নিয়েছিলাম যে যেই গাড়িতে করে আমরা ওখান থেকে বুক করব, ওনাকেই বলবো যে আমাদের পুরুলিয়াটা পুরো ঘুরিয়ে দিতে। কারণ হয় না, একটা লং টাইম যদি তুমি কারোর সাথে কথা বলো, থাকো, দেখবে সেটা খুব আপন হয়ে যায়। তো ওরা ভাবলে এতটা সময় আমরা নেবে যাব গল্প করতে করতে, তো তার সাথে অনেক কথা টথা বললে একটা নিজের মতো হয়ে যাবে। ওনাকেই বলবো যে দাদা আপনি ঘুরিয়ে দেন। তো কথা মতো কাজ, তারা একজনের গাড়িতে ওঠে। তো একটু একটু এজেড, উনি একটু এজেড ছিলেন। গাড়িতে উঠে উঠে সবাই গল্প করছে, হই হই করছে। এত সুন্দর, মানে প্ল্যাটফর্ম থেকে নেবে বেরিয়েই বাইরে দেখছে সামনে বিশাল বড় একটা পাহাড়, হ্যাঁ। সেই একটা মানে স্নিক রোড, ওফ কি অপূর্ব, মনে হচ্ছে যেন রাস্তাটা দেখে সাপ এঁকে বেঁকে চলে গেছে। মানে খুব আনন্দ করছে, চারপাশে সবুজ অরণ্য, ঠান্ডার একটা শীতের আমেজ, দূরে দেখছে বসে রয়েছে কেউ খেজুরের রস নিয়ে, মানে একটা অপূর্ব অনুভূতি। তারা বলছে আমরা ছোটাছুটি করছি, ঠান্ডায় হাত পা মানে মুখ থেকে ধোয়া বেরোচ্ছে, সকাল সকাল ট্রেন দাঁড়িয়েছে। আমরা চাটা খেয়ে একজন কাকা, মানে একটু এজেড, ওনার গাড়িটা আমরা বুক করি। তো অনেকেই ছিল। তো আমার বাবা বলল যে না, একটু বয়স্ক লোক, ওনার গাড়িটাই আমরা নিই। তো ওই কাকাকে আমরা অনেক কথা বলতে বলতে, কাকাও আমাদের সাথে, ওখানে মানুষের ব্যবহার অমায়িক। আর এইটা শুধু আমাদের যে চুঁচুড়া থেকে পরিবারটা আজকে ঘটনা পাঠিয়েছে তা না, আমার সাথে বহু বোন ভাই তারাও গেছে, তাদের সাথে আমি এই বিষয় নিয়ে কথা বলেছি। তারাও বলেছে দিদিভাই পুরুলিয়ার মানুষ, মানে সত্যি কথা বলতে ওদের অর্থর দিকটা তো একটু ডাউন, আর ওরা এত ভালো, মানে কাইন্ড অফ, তোমাদের কি বলবো, মানে তোমরা ধারণা করতে পারবে না। মনে হবে যেন পুরো তুমি তাদের বাড়ির লোক। তারা এত সুন্দর আপ্যায়ন করে, ঠিক আছে। তো ড্রাইভারজির সাথে কথা বলতে বলতে যাচ্ছে, ড্রাইভারজিও কথা বলছে। তো ওরা অ্যাকচুয়ালিও কোনো হোটেল টোটেল বুক টুক করেনি। তো বলছে দীঘা পুরীতে গেলে আমরা বুক করে যাই। ওখানে যেহেতুনিক আমাদের প্রথম, তা আমরা না ভাবলাম যে গিয়ে আমরা দেখে নেবো কিরকম কি হবে, কিরকম জায়গা, কিরকম রেট, কিরকম খাবার। এখন তো সব জায়গা হয়ে গেছে না, মানে তোমার ওই 4 বেলা খাবার টাবার দিয়ে একটা মানে মেম্বারের মাথা পিছু 1300 টাকা, 1500 টাকা, 1000 টাকা করে নেয়। তো ওরা এইসব ভেবে আর বুকটা করেনি, গিয়ে কথা বলে করব, প্রথম তো।
তো ড্রাইভারজিকে বলে আমাদের যে বোন ঘটনাটা পাঠায় তার বাবা ড্রাইভারজির সাথে কথা বলতে থাকে। তো সে তখন ড্রাইভারজি বলে যে আমাদের একটা হোটেল আছে জানাশোনা, মানে আমার হোটেল না, কিন্তু ওখানে গেলে আপনারা খুব ভালো ভিউ পাবেন আর খাওয়া দাওয়া ওখানে অনেক টেস্টি। ওখানে হোটেলে যারা আছে ওনাদের ব্যবহারও খুব ভালো। তো তখন বললো যে ঠিক আছে তাহলে পরে ওখানেই নিয়ে চলো। তা বোন বলে দিদিভাই আমরা 7 জন ছিলাম একটা বড় গাড়ি নিই। তা আমরা 7 জনেই গান করছি, তারপরে নানা রকম মানে সাঁওতাল গান শুনতে শুনতে যাচ্ছি। ওখানের এনভায়রনমেন্টের একটা টেস্ট আমরা ফিল করছি। দেন খুব নিস্তব্ধ, যদি চুপ করে দাঁড়িয়ে থাকো না মনে হবে যদি রাস্তায় কেউ না থাকে একটা পাতা পড়লেও একটা খস করে আওয়াজ হবে, এতটাই পিসফুল জায়গাটা। বলছে দিদিভাই তুমি বিশ্বাস করবে না, উনি আমাদের একটা রিসর্টে নিয়ে যায়। রিসর্টটা ও মাই গড, এক কথায় দেখে বলবে, কারণ ওই রিসর্টের পেছনটাই বড় একটা পাহাড়ের টিলা, সামনেটা একদম চারপাশটা গ্রিনারিতে ভরা, সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছে, আর একটা জলের স্রোতের ধারা বয়ে চললে যেরকম একটা শো 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 করে শব্দ হয়, ওরকম একটা শব্দ হচ্ছে। আমার বাবা এতটাই মনোমুগ্ধ হয়ে যায়, আমার বাবা আমাকে বলে মনা, মানে এখানে তো কারোর নাম প্রকাশ করা বারণ, বলছি না, তো বোনের নিকনেম মনা। বলছে মনা, তার বাবা বলছে আমরা যতই ভাড়া হোক বুঝেছিস এই রিসর্টটাই নেব, কিন্তু তোরা আগে থেকে কেউ বোঝাবি না যে আমাদের খুব ভালো লেগেছে। হয় না, আমাদেরও ছোটবেলায় মা বাবা যখন মার্কেট করাতে নিয়ে যেতেন বলতো কোনো কিছু দেখে বলবি না এই জামাটাই খুব ভালো, কারণ দোকানদাররা একটুখানি বিজনেসের টেকনিক অ্যাপ্লাই করে। যখনই দেখো তোমার জিনিসটা খুব পছন্দ চলে এসছে তখন ওরা রেটটা না একটু বাড়িয়ে বলে, নালে ঠিক বললেও একদম কমাবে না, জানে তোমার পছন্দ হয়েছে তুমি তো নেবেই। ঠিক এই কথাটাই আমাদের মনার বাবা শিখিয়ে দেয়। বলছে ঠিক আছে। মনা আবার বন্ধু বান্ধব মানে যে ভাই বোন ছিল ওদেরকে বলে দেয়, এবার সবাই চুপচাপ রয়েছে, ওদের খুব পছন্দ হয়েছে। তা ওরা গিয়ে দেখলো যে না মোটামুটি ওদের পার ডে ওই 9,000 টাকা করে পড়ছে, কারণ খাওয়া দিয়ে এক এক দিনের ভাড়া, মানে 7 জন ছিল, ওদের 1,000 টাকার উপরে ছিল, 9,000 কত টাকা বলেছিল আমাকে। বলল দিদিভাই এক মানে 1 নাইট ওখানে থাকার ভাড়া আমাদের 9,000 সামথিং কিছু পড়ছিল, মানে 7 জনের 2টো রুম দিয়ে। তো রুমগুলো খুব ভালো বড় বড়, আর সত্যি মানে খাওয়া দাওয়া 4 বেলা দিয়ে। তো সেখানে আমাদের খাওয়া দাওয়া যদি বাইরে করতে হয়, ওখানে এমনিও খাওয়া দাওয়া একটু এক্সপেন্সিভ, এত তো হোটেল টোটেল নেই। আর মানে আমার বাবা বলল ঠিক আছে, বাবা কথা বলে 9,000 টাকা করলো। 9,000 কিছু টাকা পড়েছিল, 300-400 টাকা মতো, তো সেটা কমায় ওরা। তা আমার বাবা বলল ঠিক আছে আমরা এখানে 2 দিনের জন্য নিই না, 18,000 টাকা বাবা পুরো পে করে দেয় 2 দিনের জন্য। যেদিন গেছি সেদিন থাকবো, পরের দিন থাকবো, পরের দিন রিটার্ন। তো বলছে আমাদের সন্ধ্যাবেলা ওরা বলল যে আপনারা একটা কাজ করেন, আমাদের তো মানে দুপুরবেলা খেয়ে দিয়ে সব শুয়ে পড়ি, সন্ধ্যেবেলা ওখানে নানা রকমভাবে গান টান হয়, তোমরা চাইলে অনেক রকম অনেক কিছু অনুষ্ঠান আয়োজন করতে পারবে, এক্সট্রা ওখানে চার্জ লাগে। তোমরা চিকেন পুড়িয়ে খেতে পারবে, নানা রকম কফি টফি বাইরে বসে আনন্দ উপভোগ করতে পারবে। ওই যে পেছনে যে পাহাড়ের টিলা আর সামনে যে ফাঁকা মাঠ মতো ওখানটা বসে। তো আমার বাবা বলল দরকার নেই, ঠান্ডার মধ্যে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, মানে 1 হাত দূরে কেউ দাঁড়িয়ে থাকলে 1 হাত ডিস্টেন্সে দেখা যাচ্ছে না, বুঝতে পারছো, এত কুয়াশা। তো বললো যে না দরকার নেই, রুমে রাতের বেলা যা খাবার ইনপুট করা আছে আমরা খেয়ে নেবো। তো ঠিক আছে চলো, রাতের বেলা সবাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, সেদিন তো খুব জার্নি হয়েছে, তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে শুয়ে পড়েছি। সকালবেলা উঠবো, সাইট সিন করবো, একটা আনন্দই আলাদা। যে যার মতো 2টো রুমে গিয়ে সব যে যার মতো ফোন করে বললো গুড নাইট, শুয়ে পড়, সবাই সবার মতো আমরা শুয়ে পড়লাম। এইবার ঘটনা শোনো, রাতের বেলা যখন শুয়ে আছে বলছে আপনাকে কি বলবো, আপনি জানি না মানে কি বলবো, একটা রুমের মধ্যে একটা নিঃশ্বাসের শব্দ,
মানে খুব জোরে কেউ যদি শ্বাস প্রবলেম হয় দেখবে এই রকমভাবে একটা নিঃশ্বাসের শব্দ হচ্ছে। এবার আমরা সবাই ঘুমাচ্ছি। মামন বলে, দিদি ভাই এত নিঃশ্বাসের শব্দ হচ্ছে, আমি আমার বাবাকে ডাকি। আমার বাবা মা আমরা দুই ভাই বোন শুয়েছিলাম, আর পাশের ঘরে তিনজন শুয়েছিল, মানে আমার মাসি গেছিল, মাসি মেসো আর মাসির ছেলে। বলছে, মানে কি বলবো, আমি বাবাকে ডাকতে বাবা উঠে বলছে যে কোথায় রে, আমি তো কোনো শব্দ পাচ্ছি না। তখনও অনবরত আমাদের এই মামন বোন কিন্তু সেই নিঃশ্বাসের শব্দ পাচ্ছে, কিন্তু অন্য কেউ পাচ্ছে না। মা ওঠে, সবাই ওঠে, ভাই ওঠে, সবাই ওঠে, কিন্তু তখনও পর্যন্ত বোন নিঃশ্বাসের শব্দ পাচ্ছে, কিন্তু কেউ পাচ্ছে না ওই সময়ও পর্যন্ত। তখন ভাবছে যে কি ব্যাপার হলো, এরকম নিঃশ্বাসের শব্দ পাচ্ছি। তো ওরা পাশের রুমে ফোন করে মাসিদের। যখন পাশের রুমে ফোন করে তখন ওই মাসিরা বলছে যে কই আমাদের রুমে তো কোনো আওয়াজ আসছে না। তখন আমার মা বলছে যে আমাদের রুমে তোরা একটু আয়, হতে পারে ও এরকম শুনছে, কিছু ইয়ে হচ্ছে, তোরা একটু আয় না। তো মাসি মেশো উঠে আসে, ভাই ঘুমাচ্ছিল, মাসি মেশো আসতে তখন বলল কই আমরা তো কোনো শব্দ পাচ্ছি না। তখনও কিন্তু মামন বোন পাচ্ছে। তখন বলল তাহলে একটা কাজ কর, মামনকে তোদের রুমে নিয়ে গিয়ে রাতে শোয়া। হতে পারে কোনো রকম, হতে পারে জানলা ঠাল্লা, অনেক সময় হতে পারে না, পাহাড়ি অঞ্চল, দূরে ঝর্ণা আছে, পাহাড় আছে, হতে পারে কোনো আওয়াজ ওর কানে আসছে, যেটা অনেক সময় দেখবো অনেক কিছু কেউ প্রপার একজন শুনতে পারে, দেখতে পারে, সবাই পারে না। তো পাশে ওই মাসি মেশো রুমেও চলে যায়। বলছে ওখানে যাওয়ার পর ওখানেও ওর কানে ওই শব্দটা বাজছে, সেম ওরকম একটা শব্দ ওর কানে তখনও আসছে। ও তখন বলছে যে কি ব্যাপার, এই রকম শব্দ আবারও হচ্ছে। তখন মাসি মেশো বলছে তুই একটা কাজ কর, বালিশ চাপা দিয়ে মুড়ি দিয়ে শো, ঘুমিয়ে পড়। তো মাসি মানে শ্রীকৃষ্ণ রাধা মায়ের নাম নিতে নিতে মাথায় হাত বুলিয়ে দেয়, তো ঘুমিয়ে পড়ে। সকালবেলা যখন ওঠে সবাই আনন্দ করছে। মামন বোন বলছে আপনি বিশ্বাস করবেন না, আমি এত মাথা ধরেছে, হয়তো রাতে ঘুম হয়নি বলে, ঠিক আমি না চুপচাপ বসে আছি, আমার ঠিক এইখানটা কেউ যেন এরকম করে একটা ফু দিল, কেউ ফু দিল। আমি সাথে সাথে চমকে না এরকম করে তাকালাম, কিন্তু কেউ নেই। আমাকে আমার মাসি বলল কি হয়েছে রে, এরকমভাবে একটা ভয় ভয় পাচ্ছিস। আমি মাসিকে বললাম মাসি মনে হলো আমার কানের কাছে না কেউ ফু দিল। মাসি বলল না না, কেউ ফু দেয়নি, তোর এগুলো যত মনের ভুল ধারণা, এখানে কেউ নেই, তোকে কে ফু দেবে। কিন্তু আমার সাথে ঘটছিল, কিন্তু আমার কথাগুলো কেউ বিশ্বাস করছিল না। সেদিন রাতে ঘটল একটা অদ্ভুত ঘটনা। আমাদের মামন বোন বলে রাতের বেলা যখন বাবা মা বাপির সাথে শুয়ে রয়েছি, পাশে যেরকম মেসো মাসি আর ভাই শুয়েছে, আমরা আমাদের চারজন শুয়েছি। বলছে রাত আনুমানিক 2:10-15 বাজে। ওর হাতে একটা স্মার্ট ওয়াচ ছিল, ও টাইমটা দেখেছিল 2টো বেজে গেছে, 10, 15, 20 কি 22 অতটা জানে না, 2টো বেজে গেছে। বলছে গেটের মধ্যে কেউ নক করছে, কাঠের গেট, আর যে পাঠনটাও কাঠের। গেটে কেউ নক করছে, করে হেঁটে চলে যাচ্ছে অন্যদিকে। আবার এসে কেউ নক করছে, হেঁটে চলে যাচ্ছে, মানে হেঁটে চলে যাচ্ছে, মানে খটখট খটখট করে হাঁটারও শব্দ হচ্ছে, গেটে নক করার শব্দ হচ্ছে। বহুবার হওয়ার পর মামন তার বাবাকে ডাকে। তার বাবাও কিন্তু ওই পায়ের খটখট খটখট করে হেঁটে আসার শব্দটা শোনে। তখন মামন বলছে বাবা আসছে, এরকম করে চলে যাচ্ছে, কেউ বদমাইশি করছে, যখন আসবে এসে তো মানে দোরগোড়ার সামনে দাঁড়াচ্ছে গেটের সামনে, তখন আমরা গেটটা খুলে বেরোবো। সেরকমভাবেই কয়েকবার তার বাবা শুনে প্রস্তুতি নিয়ে একদম দোরগোড়ার সামনে দাঁড়িয়ে আছে। যখনই খটখট করে কেউ আসে, এসে গেটের মধ্যে টোকা দেয় আর ওরা দরজাটা খোলে, তখন বলছে বাবা আর মেয়ে দুজনে অবাক হয়ে যায় যে কেউ তো অদৃশ্য হেঁটে হেঁটে চলে গেল কাঠের পাতাতনের ওপর দিয়ে। আওয়াজটা হচ্ছে
কিন্তু কেউ নেই। এই দৃশ্যটা দেখার পর মামন বা মামনের বাবা দুজনেই বুঝতে পারে যে এখানে যে আওয়াজটা হচ্ছে এটা কোনো মানুষ করছে না, এটা অস্বাভাবিকভাবে কোনো ভৌতিক কাণ্ড আমাদের সাথে ঘটছে, কোনো ভৌতিক কাণ্ড। যাই হোক, হোটেলটার নাম সরি হোটেলটার নাম বহুবার জিজ্ঞেস করেছিলাম, জানতে চেয়েছিলাম, দুর্ভাগ্যবশত আমাকে নাম তারা বলেনি। তারা আসার সময় সেই ড্রাইভার কাকাকে ফোন করেছিল। তারা সকালবেলা যখন বেরিয়ে আসে, ড্রাইভার কাকা তাদের নিতে আসতে চাননি। ড্রাইভার কাকা বলেছিলেন, আমার বাড়িতে একজনের ছোট বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আসতে পারবো না, আপনাদের জন্য ওই গাড়ি পাঠিয়ে দিচ্ছি। অন্য গাড়ি করে দেয় ওরা। যখন সেই গাড়ি করে মধ্য রাস্তা দিয়ে পার হচ্ছে, তখন থেকে সেই কাকা প্যাসেঞ্জার নিয়ে হয়তো সেই রিসর্টের পথেই নিয়ে ছুটে চলেছে। আমরা কাকাকে ফোন করি স্টেশনে এসে, কাকা আপনি বললেন বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি তো প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিলেন। কাকা ডিনাই করলেন ওগুলো আমার বাড়ির লোক ছিল। বাড়ির লোক কি উপরে লাগেজ নিয়ে যাবে টাটা সুমোর উপরে? কলকাতা থেকে কোনো পর্যটক বা যেখান থেকে হোক, কোনো পর্যটক ঘুরতে গেলে তাদের চোখে মুখে যে আনন্দ উচ্ছ্বাস থাকে, সেটা আমরা দেখলে বুঝি। আমরাও তো পর্যটক। দুদিন আগে আমরা সেই উচ্ছ্বাস আনন্দ মাতোয়ারা হয়েই কিন্তু আমরা গেছিলাম, আর এই ভৌতিক অভিজ্ঞতা নিয়ে পুরুলিয়া থেকে বাড়ি ফিরছি। আর সেই কাকা সেই অভিজ্ঞতা স্বীকার করানোর জন্যই আরও কয়েকজনকে তার টাটার সময় বন্দি করে নিয়ে যাচ্ছে হয়তো সেই রিসর্টেই। তো কাকাকে আমরা ট্রেনে ওঠার পর আমার বাবা বলেছিল, দুটো টাকার জন্য কোনো মানুষের জীবনকে এরকমভাবে দাওতে লাগাবেন না, ঠিক আছে? কারণ সেই মানুষগুলো ঘুরতে এসছে, আমরাও যেরকম গেছিলাম, আপনি জেনে শুনে একটা ভুতুড়ে হোটেলে আমাদের দিয়েছিলেন, মানে রিসর্টে, আমরা জানতাম না। আপনি তো আমাদের কাছ থেকে কমিশনও নিয়েছেন, হোটেলের লোকের কাছ থেকেও কমিশন নিয়েছেন, তাহলে কেন? আপনারা এরকম প্রচুর বোকার আছে যারা জায়গায় জায়গায়, দীঘা বলো, পুরী বলো, দার্জিলিং বলো, যে কোনো টুরিস্ট স্পটস যেগুলো আছে, প্রত্যেকটা জায়গায় এরকম মানুষ জানে যে এই রুমটা খারাপ, এই হোটেলটা খারাপ, সেখানে কেন কেন নিয়ে যাওয়া হয়? এটা হচ্ছে আমাদের কথা। কেন ভাই? তোরা অন্য হোটেলে নিয়ে চল ভাই, ওখানে কমিশন বেশি পাস, তাহলে কি জীবনে টাকাটাই সব হলো? আজকে যদি সেই টাকার জন্য একটা মানুষের প্রাণ চলে যায়, কি হবে? কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবি তোরা? কখনো মানুষের সাথে এরকম কোনো কাজ করতে নেই যে সেই মানুষটার প্রাণ পর্যন্ত চলে যেতে পারে একটা ভুলের কারণে। কারণ সব আত্মা কিন্তু ভালো হয় না। চলো আমরা এবার কমেন্ট পড়ি। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টিপসগুলো তোমাদের বললাম, কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে? আরও অনেক টিপস আছে, একটা ঘটনার মধ্যে এত টিপস তো বলা যায় না, কারণ অনেকেই আসে ঘটনা শুনতে, তারা আবার খুব মানে রেগে যান এইসব বিষয়গুলো, যে আপনি চ্যানেলে এইসব কেন বলছেন, ঠিক আছে? তো যাই হোক যাই হোক এই কারণের জন্য আমি বেশি কিছু বললাম না। টিপসগুলো দেবো, টিপসগুলোর দিকে লক্ষ্য রেখো। আমার মনে হয় জীবনে অনেকটা আমাদের ভালো থাকতে সাহায্য করবে। তাহলে চলো, প্রথম কমেন্ট করেছে আমাদের প্রদীপ দাস, তারপরে আমাদের কমেন্ট করেছে সমীরণ ঘোষ, তারপর রূপা দে, সিংখা বণিক, তারপরে সন্তুর দুনিয়া, তারপর বিতিকা বিশ্বাস, প্রদীপ দে, বনশ্রী দে, চৈতালি রয়, ডিএসএসবি ফ্যামিলি, কৃষ্ণা ধারা, নীলিমা সিংহ, মাম্পি দাস, সায়ন চ্যাটার্জি, আচ্ছা, সানিয়া মণ্ডল, চুমকি বিশ্বাস, পিন্টু ঘোষ, প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ, ফুলেশ্বরী চক্রবর্তী, তারপরে ফারিয়া, তারপরে কমেন্ট করেছো
ইমতায়েজ হোসেন, আচ্ছা, তারপরে শম্পা মিনি কিচেন, সুমনা ভট্টাচার্যা, পূজা দাস, টুম্পা ব্যানার্জি, ডালি দেবনাথ, সুজাতা দাস, হিন্দু হেসেল, পুলক চক্রবর্তী ভাই, সোমা দাস পরিবার থেকে আয়ান হালদার, দত্ত চ্যানেল, সোমা দত্ত, সোমা দাস পরিবার থেকে আবারও কমেন্ট করেছো, আমাকে অভিনন্দন জানিয়েছো। আচ্ছা, তারপর রুবি, তারপরে সুদীপ রয় বাংলাদেশ থেকে, মিম, অর্পিতা আমাদের কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই, কিষাণু মান্না। তো সবার নাম আমি জানিয়ে দিলাম। আজকের ঘটনাটা সহকারে টিপসগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করবে, আমি তার উত্তর নিয়ে আগামীকাল আসবো। সবাই খুব ভালো থেকো, এখনের মতো আসছি, টাটা, গুড নাইট, লাভ ইউ টু।